প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমরা দুভাগে ভাগ করেছি আমি। সেখানে রাষ্ট্র, নাগরিকতা ও আইন অংশ থেকে রাষ্ট্র ও নাগরিকতা অংশটুকু আমরা আজকে তোমাদের আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা আইন অংশটুকু নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে আমরা যে রাষ্ট্র এবং নাগরিকতা নিয়ে কথা বলবো, সেই রাষ্ট্র এবং নাগরিকতা বিষয়ে তোমাদের যে শিখন ফল আসবে, তোমরা যা শিখতে পারবে, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি তোমার কি দায়িত্ব বা নাগরিকদের কি দায়িত্ব কর্তব্য সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা আশা করছি যে যে শিখন ফল আমরা দিয়েছি সেই শিখন ফল পাঠ্যপুস্তকের আলোকে তোমরা আলোচনা করতে পারবে। আমরা শুরু করি। প্রথমত রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা বলতে আমরা এখানে প্রথমেই বলবো যে রাষ্ট্র হলো একটি আদিম রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, সমাজের যতগুলো প্রাচীন সংগঠন আছে, যেমন পরিবার, পরিবারের পরে রাষ্ট্র, কারণ অনেকগুলো পরিবারের সমন্বয়ে ছোট ছোট রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্র, লিটল রিপাবলিক, এগুলো নানান নামে রাষ্ট্র প্রচলিত ছিল। তো সেক্ষেত্রে আমরা এখানে কয়েকজন সমাজবিজ্ঞানী, কয়েকজন দার্শনিকের নাম আমরা এখানে দিয়েছি। সে দার্শনিকদের নামগুলো তোমাদের একে একে এখানে তিনজন দার্শনিকের নাম দেওয়া হয়েছে: এরিস্টটল, ম্যাকইভার এবং অধ্যাপক গার্নার। এরিস্টটল, যিনি একজন গ্রিক দার্শনিক, গ্রিসের একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, আবার জীববিজ্ঞানী। তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, জীববিজ্ঞানের জনক, এরকম বিভিন্ন জ্ঞানী একজন ব্যক্তি, দার্শনিক। ম্যাকইভার, যিনি একজন সমাজবিজ্ঞানী এবং সমাজ দার্শনিক। অধ্যাপক গার্নার, তিনি বিভিন্নভাবে তারা রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। তো এখানে এরিস্টটল কি বলছেন যে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। আমি এখানে শুধু নামগুলো লিখেছি এবং তাদের কথাগুলো আমি তোমাদেরকে বলতেছি। এখন তোমাদের কাজ হলো এই এরিস্টটল কি বলেছেন, ম্যাকইভার কি বলেছেন, অধ্যাপক গার্নার কি বলেছেন, এগুলো তোমাদেরকে মেমোরিতে ধারণ করতে হবে। মেমোরিতে যদি তোমরা ধারণ করতে না পারো, ধারণ যদি না করো, এটা তোমাদের জন্য খুব ভালো হবে না। এই কারণে যে এগুলো নৈর্বৃত্তিকেও আসতে পারে, আবার জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে। তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সামনে সময় খুব কম, সেজন্য তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা পিছানোর ইঙ্গিত দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়। তো সেখানে কত দূর পিছানো হবে কিংবা সেটা তোমাদের জন্য কতটা ফলপ্রসূ হবে, সেটা তখনকার পরিস্থিতিতে বোঝা যাবে। তো যাই হোক, ম্যাকইভার কি বলেছেন? ম্যাকইভার বলেছেন যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। তো এরকম অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তো তিনি কি সংজ্ঞা দিয়েছেন? তিনি সংজ্ঞা দিয়েছেন যে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। এটা কে বলেছেন? অধ্যাপক গার্নার বলেছেন। আমরা এরপরে দেখব যে রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের কয়টি উপাদান তোমরা ছোটবেলা থেকেই জানো?
যে রাষ্ট্রের উপাদান হলো চারটি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয় এবং এই রাষ্ট্র নামক যে সংগঠনটি রয়েছে এর প্রাথমিক যে উপাদান, এখানে দেখা যাচ্ছে যে জনসমষ্টি। এই জনসমষ্টির ক্ষেত্রে আমি ছক আকারে দেখিয়েছি যে জনসংখ্যা কমও হতে পারে আবার বেশিও হতে পারে একটি রাষ্ট্রে। যেমন এখানে তুলে ধরা হয়েছে বইয়ের দিক থেকে যে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ ভারত এবং চীন, যাদের জনসংখ্যা 120 কোটির বেশি। আবার জনসংখ্যায় ছোট দেশ সান মেরিনো, যার জনসংখ্যা 33,225 জন, আর মোনাকো নামক রাষ্ট্রটির জনসংখ্যা মাত্র 38,000, যেখানে আমাদের রংপুরের শহরের মধ্যে প্রায় 8-10 লাখ মানুষের বসবাস। তো সেখানে মোনাকো মাত্র 38,000 দেশের জনগণের একটি রাষ্ট্র। নির্দিষ্ট ভূখণ্ড, একটি রাষ্ট্রের যে আয়তন, এটা নির্দিষ্ট হবে, বড় হোক কিংবা ছোট। বড় দেশ যেমন রাশিয়া কিংবা ব্রাজিল, আয়তনের ছোট দেশ দারুসালাম বা সুইজারল্যান্ড কিংবা ভ্যাটিকান সিটির কথা আমরা বলতে পারি, যেটা আয়তন 1 বর্গ কিলোমিটারও কম। ভ্যাটিকান সিটির কথা আমরা বলতে পারি। তবে শর্ত হলো এই ভূখণ্ডটি হবে নির্দিষ্ট, অনির্দিষ্ট হবে না একটি রাষ্ট্রের ভূখণ্ড। এরপরে আমরা দেখি সরকার। একটি রাষ্ট্রের সরকার হলো মস্তিষ্কের মতো। সরকার রাষ্ট্র পরিচালনা করে। এক এক দেশে এক এক রকম সরকার প্রচলিত আছে। এক এক দেশে এক এক রকম সরকার, যেমন গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রধানমন্ত্রী শাসিত সরকার বা সংসদীয় সরকার, তারপরে হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার, একদলীয় সরকার, বহুদলীয় সরকার, তারপরে এরকম বিভিন্ন ধরনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিংবা এমনিতেই রাজতন্ত্র, এ ধরনের বিভিন্ন ধরনের সরকার হতে পারে। তবে শর্ত হলো রাষ্ট্র সরকার থাকবে, ধরন যাই হোক। এরপরে সার্বভৌমত্ব। রাষ্ট্র যে সার্বভৌম ক্ষমতা, এই সার্বভৌমত্ব এইটা দিয়ে রাষ্ট্র অন্য সকল সংগঠন থেকে আলাদা। সার্বভৌমত্বটা কি? একটি রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতার বলে রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জনগণের জন্য এবং রাষ্ট্রের জন্য। সার্বভৌমত্বের আবার দুটো দিক আছে, একটা হলো অভ্যন্তরীণ দিক আর একটা হলো বাহ্যিক দিক। অভ্যন্তরীণ দিক থেকে সার্বভৌমত্ব দিয়ে সরকার রাষ্ট্রের মধ্যে নাগরিকদের এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। আর বাহ্যিক দিক থেকে রাষ্ট্র সার্বভৌমত্ব ক্ষমতার বলে রাষ্ট্রকে বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রকে পরিচয় করে তোলে তার এই সার্বভৌমত্ব ক্ষমতার মধ্য দিয়ে। তো আমরা রাষ্ট্রের 4টা কার্যাবলী দেখলাম। এরপরে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীকে আমরা আবার দুভাগে ভাগ করেছি। রাষ্ট্রের কার্যাবলীকে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আবার কল্যাণমূলক কার্যাবলী। এই যে অপরিহার্য কার্যাবলীগুলো, এগুলো কি? শৃঙ্খলা রক্ষা করা, তারপরে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, জনগণের মৌলিক অধিকারগুলো ঠিকঠাক রাখা, এগুলো রাষ্ট্রের অপরিহার্য। কল্যাণমূলক কোনগুলো? যে রাষ্ট্র নাগরিকের কল্যাণের জন্য রাষ্ট্রের উন্নয়নমূলক যে কাজগুলো গ্রহণ করে সেগুলো হলো কল্যাণমূলক কার্যাবলী। নাগরিকের ধারণা, এই নাগরিকের ধারণা, এই বিষয়টা আমরা জানি আগে থেকে, তোমাদের ক্লাস 7-এর বইয়ে খুব স্পষ্ট করে অনেকগুলো কথা বলা হয়েছে যে নাগরিক কারা, নাগরিকের দায়িত্ব কর্তব্য, নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কি কি উপায় আছে। আমরা জানি একটা হলো জন্মসূত্রে। প্রথমত আমরা নাগরিক কারা তারা সেটা বলি, যে নাগরিক হলো যারা রাষ্ট্রের
স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের রাজনৈতিক এবং সামাজিক অধিকার ভোগ করে তারাই নাগরিক। নাগরিকের দায়িত্ব কর্তব্য কি, এগুলোর তালিকা তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের পড়তে হবে, তোমাদের জানতে হবে। আমি এগুলো তোমাদেরকে বলছি না, তোমরা ক্লাস 10-এর স্টুডেন্ট, তোমরা তোমাদের মতো করে বই থেকে নিয়ে এবং এই বিষয়গুলো করবে। এরপরে যাই হোক, তোমরা বাড়িতে একটু এই যে আমি যে ছকটা দেখেছি যে অপরিহার্য কাজ বা মুখ্য কার্যাবলী এবং কল্যাণমূলক কার্যাবলী, এই কাজগুলো তোমরা বাড়িতে করবে এবং করে তোমরা একটু তোমাদের বইয়ের সাথে মিলাই দেখবে কতটুকু ঠিক হলো। কারণ এগুলো থেকে প্রশ্ন হয় যে নিচের কোন কাজটি রাষ্ট্রের অপরিহার্য কাজ। সেক্ষেত্রে তোমরা যদি এটা আম, না পড়ো, এই তালিকা এই কাজগুলো যদি বই থেকে ভালো করে আয়ত্ত না করো, তাহলে সৃজন এমসিকিউ এর অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে।